হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমাকে একটু জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। রাইহান রহমান ভাই চলে আসছেন, তাহসিন রহমান চলে আসছেন, বিমল বল চলে আসছেন, রায়হান রহমান ক্লিয়ার বলেছেন। ওকে, সো আমরা অনেকদিন গ্যাপ দিয়েছিলাম আপনার কিছুটা অসুস্থতার জন্য আমরা ক্লাসগুলো মিস করেছিলাম। আজকে আমরা আবারও শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই সুন্দর মতোই শুনতে পাচ্ছেন এবং আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সঞ্জীব ইসলাম ভাই বলেছেন ভেরি ক্লিয়ার, রাসেল সুমন বলেছেন সাউন্ড ক্লিয়ার। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। তো চলুন আমরা আমাদের আজকে অনেকটাই ভালো আছি। আশা করি কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব। তবে আজকে থেকে আমরা সকল ক্লাস নিচ্ছি, কালকে থেকে ক্লাস নিচ্ছি। তো আশা করি এখন নিয়মিত ক্লাস হবে, আপনারাও নিয়মিত থাকবেন। তো দেখুন, আমরা ক্লাস করছিলাম ইংলিশ 3-in-1 কোর্সের। ইংলিশ 3-in-1 কোর্সের ক্লাস করছিলাম। এটা হচ্ছে 16th ব্যাচ। আমরা আবারও একটু স্মরণ করে দিই আমরা কিভাবে ক্লাসগুলো করছিলাম। একদম প্রথম ফার্স্ট ফেজে আমরা ফার্স্ট ফেজ দিয়ে ক্লাস শুরু করেছি এবং ফার্স্ট ফেজের ইতোমধ্যে আমরা একের এ থেকে শুরু করে আপনার হাঁটি হাঁটি পা পা করে করে গত ক্লাস আমরা একের কে এর উপর করেছিলাম। সো একের এ থেকে শুরু করে আমরা হাঁটি হাঁটি পা পা করে একের খেই পর্যন্ত ক্লাস অলরেডি ডান। এই পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলোর উপর আমরা আপনাদের ক্লাস টেস্টও নিয়েছিলাম। সো আশা করি আপনারা ক্লাস টেস্টগুলো অংশগ্রহণ করেছেন এবং টেস্টগুলো আপনারা ভালো করেছেন এবং আপনাদের যে বিষয়গুলো আমি পড়াচ্ছি বা পঠিত যে বিষয়গুলো ছিল, আলোচিত বিষয়গুলো, আলোচিত টপিকগুলো আপনারা ক্লিয়ারলি বুঝেছেন। ধরে নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি একের এল। খেয়াল করুন, অনেক গুরুত্বপূর্ণ কিছু অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি আপনাদের। তো আজকে আমরা ক্লাস করব একের এল এবং টপিকসটির নাম হচ্ছে পজিশন অফ নাউন। দেখুন, ইংলিশ সেন্টেন্স আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি তখন কোন কোন পজিশনে এই নাউনগুলো, যে নাউনগুলো আমরা এইমাত্র শিখেছি এতদিন, আমরা নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন, এই বিষয়গুলো অর্থাৎ ইংলিশ সেন্টেন্সের মধ্যে যে কোনো সেন্টেন্স, একটা ইংলিশ সেন্টেন্সের মধ্যে নাউনগুলো কোন কোন জায়গা জুড়ে অবস্থান করে সেটার হেডলাইন হচ্ছে কি পজিশন অফ নাউন। আর নাউন ফ্রেজ থাকতে পারে অথবা নাউন ক্লজ থাকতে পারে, ঠিক না? নাউন রিলেটেড যত শব্দ, যত ফ্রেজ এবং যত ক্লজ আছে সবাই কোন কোন জায়গায় বসবে এই টপিকসটার উপর আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো খেয়াল করুন, আমাদের প্রথম পজিশন অফ নাউনের প্রথম যে টপিক সেটা হচ্ছে যে আমরা জানি নাউনগুলো কোথায় বসে, সাবজেক্ট পজিশনে বসে। এখন আমরা এই সাবজেক্ট সম্পর্কে যা জানার সেটা একটু জেনে নেব, ঠিক আছে? এটা আমরা সবাই জানি যে সাবজেক্ট হিসেবে কারা বসে, আপনার নাউনগুলো সাবজেক্ট পজিশনে বসে থাকে, এটা সবাই আমরা জানি। এখন আমরা যেটা জানবো যে এই সাবজেক্ট আসলে কয় প্রকার হতে পারে। খেয়াল করুন, সাবজেক্ট হতে পারে আপনার সিম্পল সাবজেক্ট, সাবজেক্ট হতে পারে আপনার কমপ্লিট সাবজেক্ট, সাবজেক্ট হতে পারে আপনার কম্পাউন্ড। তো এগুলো আসলে একটু জানার এই জন্য ব্যাখ্যা করছি। দেখুন, সিম্পল মানে হচ্ছে কি একদম সিম্পলি যে একটা ওয়ার্ড যখন সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা সিম্পল সাবজেক্ট বলি। এখানে আমি যদি বলি রাজীব ওয়েন্ট টু দ্য স্কুল, তো রাজীব কোথায় যায়? স্কুলে যায়। এখন এই ওয়েন শব্দটা এখানে কি আপনার ভার্ভ, আর ভার্ভের একটা সিম্পলি একটা সাবজেক্ট হয়েছে সেটা হচ্ছে কি রাজীব। সো এটা হচ্ছে আপনার একটা সিম্পল সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট কোনটা? কমপ্লিট সাবজেক্টটা হচ্ছে যখন সাবজেক্টটা বড় হয়।
ঠিক আছে, কমপ্লিট অর এটাকে আপনি কমপ্লেক্সও বলতে পারেন, এগুলো পরীক্ষায় আসবে না কিন্তু আপনি জেনে রাখলেন। ঠিক আছে, কমপ্লেক্স বা কমপ্লিট সাবজেক্ট হচ্ছে বড় সাবজেক্ট। বড় সাবজেক্ট বলতে কীরকম, বড় সাবজেক্ট বলতে আসলে মানে সাবজেক্ট যখন বড় হয়, প্যাচিয়ে গুছিয়ে যখন সাবজেক্টটা বড় হয়ে যায় তখন সেটাকে আমরা কমপ্লিট সাবজেক্ট বলে থাকি। যেমন ধরুন আমরা বললাম দি ম্যান স্ট্যান্ডিং বাই দ্য গেট। তো দেখুন এখানে সাবজেক্ট কিন্তু দি ম্যান এবং সাবজেক্ট মডিফায়ার্স হচ্ছে এটা, তার মানে সাবজেক্টটা এখন কী হয়ে গেল, বড় হয়ে গেল না। এই বড় সাবজেক্টটাকে বলা হয় কমপ্লিট আর কমপ্লেক্স সাবজেক্ট। দি ম্যান স্ট্যান্ডিং বাই দ্য গেট ইজ মাই ব্রাদার। এই ধরনের আপনার সাবজেক্ট যখন এরকম বড় হয়, মডিফায়ার ক্লজ কিংবা মডিফায়ার ফ্রেজ যখন তাকে একে একে বড় করে ফেলে তখন সেটাকে আমরা কি বলি, কমপ্লিট সাবজেক্ট বলি। এরপর আছে আপনার কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট কোনটা, সাবজেক্ট যখন আপনার দুই বা ততোধিক সাবজেক্ট যখন একই কাজ সম্পন্ন করে তখন আমরা সেটাকে কমপ্লিট সাবজেক্ট বলি। খেয়াল করুন, এটা হচ্ছে একটা উদাহরণ দিই আমরা, যেমন ঈদ অ্যান্ড নিউ ইয়ার। ঈদ অ্যান্ড নিউ ইয়ার, দেখুন যখন অ্যান্ড দিয়ে দুটি সাবজেক্ট এভাবে কানেক্টেড হয় তখন আমরা এটাকে বলি কম্পাউন্ড সাবজেক্ট। ঈদ অ্যান্ড নিউ ইয়ার আর মাই ফেভারিট হলিডেজ। সো খেয়াল করুন এখানে আপনার এই দুটি সাবজেক্ট একটি অ্যান্ড দিয়ে যখন কানেক্টেড হয়েছে তখন সেই সাবজেক্টটাকে আমরা বলি কম্পাউন্ড সাবজেক্ট। সিম্পল এটা মানে জাস্ট জানার আর কি সাবজেক্ট সম্পর্কে, এই ধরনের বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। কমপ্লিট সাবজেক্ট বলে একটা টপিকস আছে। তারপর আমরা আরও কিছু কিছু সাবজেক্ট পড়েছি, যেমন একদম ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম, যারা আপনার কি হয় সাবজেক্ট হিসেবে বসে, পার্সোনাল প্রোনাউন এরা সাবজেক্ট হিসেবে বসে। তারপর কি ইন্টারোগেটিভ প্রোনাউন বলে একটা প্রোনাউন আছে যারা সাবজেক্ট হিসেবে বসে, ইন্টারোগেটিভ প্রোনাউন অলরেডি আমরা পড়ে আসছি। ইন্টারোগেটিভ প্রোনাউন কারা, যেমন হু, হুইচ, হোয়াট, এরা কি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। হু এগুলো হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে কাজ করে। তো এই বিষয়গুলো আশা করি সবাই জানেন। এরপর আমরা 2 নাম্বার পজিশনে চলে আসি, নাউন। আমরা কিন্তু শিখছিলাম পজিশন অফ নাউন। আমরা জানি যে পজিশন অফ নাউন অর্থাৎ নাউনের আরেকটা জায়গা হচ্ছে অবজেক্ট। সাবজেক্টের জায়গাগুলো নাউন নেয়, আরেকটা জায়গা হচ্ছে অবজেক্ট। এখন আবার এই অবজেক্ট সম্পর্কে আমরা একটু জানবো বিস্তারিত। খেয়াল করুন ইংলিশে এই অবজেক্ট হচ্ছে কয় প্রকার। এই অবজেক্ট ইংলিশে আপনার অনেক প্রকারের হতে পারে। তো প্রথমে আমরা কয়েকটা প্রকার এখানে দেখাই। প্রথমটা হচ্ছে যে যদি একটা অবজেক্টে মানে একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট একটাই থাকার কথা কিন্তু কখনো কখনো একটা সেন্টেন্সে অবজেক্ট অনেকগুলো থাকে, দুইটা থাকে, সেক্ষেত্রে আমরা এই অবজেক্টগুলোকে ভাগ করি। একটাকে বলি ডিরেক্ট অবজেক্ট, একটাকে বলি ইনডিরেক্ট অবজেক্ট। এবং এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট কিন্তু ভার্বের হয়। অবজেক্ট হয় কার, আমরা জানি অবজেক্ট হয় কার, ভার্বের রিসিভারকে আমরা অবজেক্ট বলি। কিন্তু আরেকটা অবজেক্ট আছে সেটাকে আমরা বলি অবজেক্ট অফ প্রেপোজিশন। মনে রাখবেন অবজেক্ট শুধু ভার্ব নিতে পারে এরকম না, অবজেক্ট কে নিতে পারে, অবজেক্ট কিন্তু কোনো একটা প্রেপোজিশনও অবজেক্ট গ্রহণ করতে পারে। অবজেক্ট অফ আ প্রেপোজিশন, প্রেপোজিশনের পর যে শব্দটা বসে সেটাকে প্রেপোজিশনাল অবজেক্ট বলা হয়। এটা মনে রাখবেন, প্রেপোজিশনাল অবজেক্ট বলা হয়। এখন খেয়াল করুন এই যে ডিরেক্ট অবজেক্ট, এই যে ইনডিরেক্ট অবজেক্ট, এই দুটা ব্যাপার নিয়ে আমাদের একটু জানার আছে। যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা অবজেক্ট থাকে তাহলে সেটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট এটা প্রশ্ন আসে না, ঠিক আছে, কারণ একটাই অবজেক্ট। যদি একটাই অবজেক্ট থাকে তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট, সরাসরি অবজেক্ট। প্রশ্নটা হচ্ছে যখন ভেজাল লাগে, অর্থাৎ যখন একটা সেন্টেন্সে আপনি দুটি অবজেক্ট দেখবেন, দুটি অবজেক্ট থাকলে
সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করা হতে পারে, পরীক্ষায় আসতে পারে যে কোনটি ডিরেক্ট অবজেক্ট, কোনটি ইনডিরেক্ট অবজেক্ট। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন যে যদি সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে তাহলে প্রশ্নের দরকার নাই এটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট। যদি প্রশ্নে দুটি অবজেক্ট থাকে তখনই প্রশ্ন হবে কোনটা কোন অবজেক্ট। এখন অবজেক্ট ফাইন্ড আউট করতে গেলে আপনি ভার্বকে দুটি জিনিস দিয়ে প্রশ্ন করতে পারেন, একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কাকে বা কার কাছে। ঠিক আছে, কি আর এটা হচ্ছে কাকে বা কার কাছে। কাকে প্রশ্ন করবেন? ভার্বকে। কি, কাকে বা কার কাছে, তাহলে যা পাবেন সেটাই মূলত অবজেক্ট। সেটাই কি? সেটা হচ্ছে অবজেক্ট যদি একটি অবজেক্ট থাকে। দুটি অবজেক্ট থাকলে আপনি কি প্রশ্নের উত্তরে যা পাবেন, কি প্রশ্নের উত্তরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ডিরেক্ট অবজেক্ট পেয়ে গেলাম কি দিয়ে প্রশ্ন করলে। তাহলে কাকে দিয়ে করলে কি পাবো? ইনডিরেক্ট অবজেক্ট। সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট একসাথে থাকে তাহলে আপনাকে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। কি মেনটেন করতে হয়? সিরিয়াল। দেখুন, একটা সিরিয়াল আপনাকে মেনটেন করতে হবে। ডিরেক্ট অবজেক্টের ডি, ইনডিরেক্ট অবজেক্টের আই। প্রথমে থাকবে আই মানে ইনডিরেক্ট অবজেক্ট, পরে থাকবে ডি মানে ডিরেক্ট অবজেক্ট। দ্যাট মিন্স এই সিরিয়াল মেনটেন করবে আই এবং ডি। আমাদের যে আইডি কার্ড আছে না, সেটা এই আইডি প্রথমে ইনডিরেক্ট পরে ডিরেক্ট, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনার কি করতে হবে? এই ভুলের মাসুল দিতে হবে। ভুলের মাসুল কিভাবে দিবেন? যদি কখনো আপনি প্রথমে ডিরেক্ট অবজেক্ট বসান পরে ইনডিরেক্ট অবজেক্ট বসান তাহলে ভুলের মাসুল দিতে হবে কোনো প্রেপোজিশন এনে, সেটা টু হতে পারে অথবা ফর হতে পারে। কনটেক্সটের উপর ডিপেন্ড করে আপনি টু এবং ফর ইউজ করবেন যদি এই সিরিয়াল আপনি ভঙ্গ করেন। সিরিয়াল ভঙ্গ করলে আপনাকে এই কাজটা করতে হবে। তো আমরা একটা উদাহরণ দেই। যেমন ধরেন বললাম আই গিভ ইউ আ পেন। দেখুন এই জায়গায় কি দিয়ে প্রশ্ন করি তাহলে একটা উত্তর পাচ্ছি, যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আরেকটা উত্তর পাচ্ছি। কি দেই? আ পেন। তার মানে কি এর প্রশ্নের উত্তরে আসতেছে কে? কি হচ্ছে? ডিরেক্ট অবজেক্ট। কাকে, কাকে দেই? তোমাকে। এই প্রশ্নের উত্তরে যেটা আসছে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং তারা প্রথমে আই পরে ডি, তার মানে আইডি ফরম্যাটে আছে, যে কারণে সিরিয়াল মেনটেন করার কারণে এখানে কোনো প্রেপোজিশন দিতে হয়নি। বাট আপনি যদি সিরিয়াল মেনটেন না করতেন তখন কিন্তু আপনাকে কী করতে হতো? একটা প্রেপোজিশন অ্যাড করতে হতো। দেখুন আপনি যদি এখন এটাকে এইভাবে লিখতেন, আই গিভ আ পেন, আই গিভ আ পেন, তার মানে আমাদের সিরিয়ালটা এখন হচ্ছে কি? সিরিয়ালটা হচ্ছে এই যে এটা, প্রথমে ডি আসছে পরে ইউ, আই গিভ আ পেন ইউ। এখন এই ক্ষেত্রে ইউ এর আগে একটা টু বসাতে হবে। আই গিভ আ পেন টু ইউ, আই গিভ আ পেন টু ইউ। আমি একটা কলম দিয়েছি তোমাকে। আই গিভ আ পেন টু ইউ, আমি তোমাকে একটি কলম দিয়েছি। ব্যাপারটা বুঝাতে পেরেছি কিনা একটু আমাকে বলবেন।
তাহলে দেখুন আমরা আরেকটা সেন্টেন্স লিখি, I bought a shirt. I bought a shirt. মনে করেন আমি এটা লিখলাম। I bought you a shirt. এখন এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে বলেন তো? ঘুরিয়ে লিখলে, আমি যদি এটাকে ঘুরিয়ে লিখতাম তাহলে কি হতো একটু জানাবেন। অর্থাৎ আমি যদি ইউকে এখান থেকে এনে এখানে রাখি, তাহলে আমাদের সেন্টেন্স এখন এইখানে আমাদের কি কারেকশনটা করতে হবে? ক্লাসে এসেছেন 22 জন, অথচ আমাদের বেইচে স্টুডেন্ট আছে প্রায় 150। বাকিদের খবর কি? ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এই কারণে আমি আশা করি আর উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে উদাহরণগুলো দরকার, জানা দরকার, ওই রকম উদাহরণ পিডিএফে হাজার হাজার আছে, হাজার হবে না, শত শত আছে, তো সেগুলো দেখে নেবেন, ঠিক আছে? এখানে দেখুন যে ভার্বগুলো, আরেকটা জিনিস খেয়াল করেন, যে ভার্বগুলো এরকম দুটি অবজেক্ট নিবে, অবজেক্ট 1, অবজেক্ট 2, যে ভার্বগুলো এই ধরনের দুটি অবজেক্ট গ্রহণ করবে, যে ভার্বগুলো এই ধরনের দুটি অবজেক্ট গ্রহণ করবে, তাদেরকে এই যে দুটি অবজেক্ট গ্রহণ করে তাদেরকে তো বুঝলাম, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। কিন্তু যে ভার্বটাই গ্রহণ করে সেই ভার্বটার আবার একটা নাম আছে, ওই ভার্বটাকে বলা হয় ফেকটিভ ভার্ব। ফেকটিভ ভার্বটাকে বলা হয় ফেকটিভ ভার্ব। হ্যাঁ, এখন ঘুমায়, আর জিজ্ঞাসা করলে বলবে স্যার রেকর্ড ক্লাস দেখি, রেকর্ড ক্লাস দেখি। তো দেখুন আমরা যেখানে ছিলাম, আমরা কিন্তু এখানে ছিলাম যে অবজেক্ট কয় প্রকার হতে পারে, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এখন এই পাশে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে অবজেক্ট অফ প্রেপোজিশন। অবজেক্ট অফ প্রেপোজিশন, অবজেক্ট অফ প্রেপোজিশনটা হচ্ছে কি, প্রেপোজিশনের পর যা বসবে তাই হচ্ছে অবজেক্ট অফ প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশনের পর যা বসে তাই হচ্ছে অবজেক্ট অফ প্রেপোজিশন। আমি যদি বলি keep the book, keep the book on the table, দেখুন এখানে
এই যে অন, এই শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন, এবং এই প্রেপোজিশনের পর যে ফ্রেজটি আপনারা দেখতে পাচ্ছেন দি টেবল, এটা হচ্ছে এই প্রেপোজিশনের অবজেক্ট, এই প্রেপোজিশনের অবজেক্ট। সো আশা করি এই ব্যাপারটা বুঝেছেন। আপনারা একটু বুঝতে পারলে আমাকে একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখন আমরা নতুন একটা অবজেক্টের নাম শিখব, সেটা হচ্ছে কি রিটেইনড। দেখুন এই অবজেক্টটার নাম হচ্ছে রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট বলে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাও আপনাকে শিখতে হবে। এরপর আরেকটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে কি কগনেট অবজেক্ট। এই বিষয়গুলো আপনার একটু জানতে হবে, ঠিক আছে? তো আমরা এখন রিটেইনড অবজেক্ট সম্পর্কে একটু আলোচনা করি। রিটেইনড অবজেক্টটা হচ্ছে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা করি, কোন সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলোতে দুইটি অবজেক্ট আছে, যেমন ধরুন আমি একটা সেন্টেন্স লিখলাম I gave her a gift অথবা বুক। I gave her a book। দেখুন এখানে অবজেক্ট দুইটা। এখন যখন একটা সেন্টেন্সের দুটি অবজেক্ট থাকে তখন আপনি যে কোনো একটাকে সামনে এনে কি করতে পারেন, প্যাসিভ করতে পারেন। যে কোনো একটাকে সামনে এনে প্যাসিভ করতে পারেন। ধরেন আপনি হারকে সামনে এনে প্যাসিভ করলেন, ঠিক আছে? এখন একটাকে সামনে এনে যে আপনি প্যাসিভটা করছেন, এই ক্ষেত্রে কি হয়,
একটাকে সামনে এনে পেসিভ যখন আপনি করেন তখন এই ক্ষেত্রে কি হয় দেখুন, হারকে সামনে আনলে হয় কি শি, আর গ্যাবের পেসিভ কি হয় শি ওয়াজ গিভেন, শি ওয়াজ গিভেন। তাহলে দেখুন এই পর্যন্ত হচ্ছে পেসিভ, আর যেহেতু সাবজেক্ট এটা, তাহলে সাবজেক্টকে কি করতে হয় বাই মি, সাবজেক্টকে কি করতে হয় বাই মি। এই হলো সাবজেক্টের পরিবর্তন, এই হলো ভার্বের পরিবর্তন, এই হলো অবজেক্টের পরিবর্তন পেসিভ করতে গেলে, ঠিক আছে। কিন্তু একটা জিনিসের পরিবর্তন হয় নাই, দেখুন এই যে আবুক, এই ফ্রেজটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এই যে আবুক শব্দটা বা অবজেক্টটা এখানে রয়ে গেল, এই যে অবজেক্টটা এখানে রয়ে গেল, এই রয়ে যাওয়া অবজেক্টটাকে বলা হয় কি, এই রয়ে যাওয়া অবজেক্টটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। শি ওয়াজ গিভেন আ বুক বাই মি, শি ওয়াজ গিভেন আ বুক বাই মি, তার মানে যে অবজেক্টটা রয়ে যায় সেটাই রিটেইন থেকে যায়, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। আপনারা রিটেইনড অবজেক্ট বের করবেন। ধরেন আমি বললাম দে showed me the picture. They showed me the picture. এক্ষেত্রে আপনি কি করবেন, অবজেক্ট করবেন, সাবজেক্ট করবেন, কিভাবে একটু বলবেন। এটার কি হবে একটু বলবেন। দেখুন একজন একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা কি দেখুন, প্রশ্নটা হচ্ছে ইয়াসিন আরাফাত ভাই প্রশ্ন করেছেন, যদি আবুককে সাবজেক্ট করতাম তাহলে কিভাবে হতো, মানে ঠিক এটা, অর্থাৎ দি পিকচারকে যদি সাবজেক্ট করি তাহলে কি হতো। আ বুক ওয়াজ গিভেন টু হার বাই মি, এই যে এটা হতো। তাহসিন আনসার করেছে, দেখুন যে আ বুক ওয়াজ গিভেন টু হার বাই মি। এক্ষেত্রে আপনি যেহেতু আবুককে সাবজেক্ট করবেন, তার মানে বুঝতে হবে যে এটা ডিরেক্ট অবজেক্ট আগে ছিল, ওই যে ডিআই ফরম্যাটে ছিল, ঠিক আছে, ডিআই ফরম্যাটে ছিল, সে কারণে আপনি এটা নিয়ে আসছেন। যদি আইডি ফরম্যাটে থাকে তাহলে আইকে আপনি নিয়ে সাবজেক্টটা করেছেন, এই আর কি। ওকে, বিমল পল ভাই আনসার কারেক্ট করেছেন। ওকে, তাহলে এটা এভাবে, দি পিকচার ওয়াজ শোড টু মি বাই দ্যাম, ঠিক আছে, এইভাবে আপনাকে করতে হতো। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব আপনার কগনেট অবজেক্টের ব্যাপারে।
দেখুন আমরা চলে আসছি কগনেট অবজেক্টে। এখন প্রথমত আমাদের জানতে হবে কগনেটের মানেটা কি। কগনেট বলতে আসলে কি বোঝায়? দেখুন এই কগনেট শব্দটার অর্থ হচ্ছে আপনার সমধাতুস, বাংলায় হচ্ছে সমধাতুস, ঠিক আছে? মানে সেম, দেখতে সেম। কার সেম? ভার্বের সেম। ভার্ব থেকে অবজেক্ট উৎপত্তি হয়, হুবহু ভার্বের মতো যদি দেখায় তাহলে সেটাকে আমরা কি বলবো? কগনেট অবজেক্ট বলবো। যেমন ধরুন আমরা অনেক সময় বলি যে সে এক কটু হাসি হাসল। কটু হাসি হাসল, এই যে দেখুন হাসলো হচ্ছে ভার্ব, কি হাসলো? কটু হাসি। তার মানে হাসি হচ্ছে অবজেক্ট। সেম টু সেম ভার্বের মতো যদি হয় তাহলে সেটাকে বলা হয় কগনেট অবজেক্ট। সেই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব। নতুন নতুন নাম দেখুন, ভার্বকে বলা হবে কগনেট ভার্ব আর অবজেক্টকে বলা হবে কগনেট অবজেক্ট। যেমন আই, সে, সে যেহেতু বলছি তার মানে কি লিখবেন? শি বা হি। শি লাফড, LAUGH, লাফ। এখন এটা ল যেহেতু তার মানে লাফড। হি লাফড আ বিটার লাফ। কটু মানে কি? বিটার। বিটার লাফ, ঠিক আছে? শি লাফড আ বিটার লাফ। শি লাফড আ বিটার লাফ, সে এক কটু হাসি হাসল। আবার দেখুন আই ড্রিমড আ ওয়ান্ডারফুল বা সুইট ড্রিম, মিষ্টি স্বপ্ন দেখছি। তার মানে দেখুন ড্রিম, ড্রিম তার মানে সেম ভার্ব, যেটাকে সমধাতুস বলা হয় এটাকে বলা হয় কগনেট ভার্ব। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন।
কটু হাসি এটা কি অ্যাজেক্টিভ? কটু হাসি তো অ্যাজেক্টিভ না ভাই, কটু এটা অ্যাজেক্টিভ, ঠিক আছে? কটু শব্দটা অ্যাজেক্টিভ, বাট হাসি শব্দটা তো অ্যাজেক্টিভ না, হাসি হচ্ছে নাউন। আরেকবার ওকে দেখুন, এখানে আমরা আরেকটা প্রশ্ন করেছিলেন কে যেন, I was showed the picture by them. Here the picture is the written object. হ্যাঁ, ডিরেক্ট না ইনডিরেক্ট তা কোনটা রিটেইনড অবজেক্ট? ইনডিরেক্টটা কোনটা রিটেন অবজেক্ট? কোনটা রিটেন অবজেক্ট? যেটা থাকবে সেটা রিটেন অবজেক্ট, যেটা দিয়ে আপনি পেসিভ করবেন না সেটা না, যেটা থাকবে সেটা আপনার রিটেইনড অবজেক্ট। যেটা থাকবে সেটা রিটেইনড অবজেক্ট, আর যেটা থাকবে না সেটা রিটেইনড অবজেক্ট না, ঠিক আছে? আপনি দুটো অবজেক্ট তো যে কোনো একটা দিয়ে পেসিভ করবেন, যেটা থাকবে সেটা রিটেইনড অবজেক্ট, যেটাতে পেসিভ করবেন সেটা না, এই আর কি কথা। আপনি যে কোনো একটা দিয়ে পেসিভ করতে পারবেন। ইয়াসিন আরাফাত ভাই, I was shown the picture by them. Her picture is the retained object. I was shown the picture by, হ্যাঁ এখানে the picture যেটা থাকবে, যেটাকে আপনি ধরবেন না, রিটেইনড থাকবে সেটাই রিটেইনড অবজেক্ট, ঠিক আছে? দেখুন এইখানে এই যে ফ্রেজটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরোটা ফ্রেজ, পুরো অংশ একটা ফ্রেজ। খেয়াল করেন যে প্রশ্নটা করেছেন তাহসিন, এখানে আপনার এই জায়গায় এই আ বিটার লাফ, এটা একটা ফ্রেজ। লাফট শব্দটার অবজেক্ট হিসেবে এখানে বসেছে। আ বিটার লাফ হচ্ছে এক কটু এক হাসি, কটু এক হাসি। এক্ষেত্রে এই লাফ শব্দটা, শেষ শব্দটা হচ্ছে আপনার কি নাউন, এটা হচ্ছে হ্যাডওয়ার্ড। এই হ্যাডওয়ার্ডকে মডিফাই করতেছে বিটার শব্দটা, এটা মডিফায়ার্স, এটা এখানে অ্যাজেক্টিভ, বাট পুরো ফ্রেজটা হচ্ছে নাউন। কেন নাউন? কারণ পুরো ফ্রেজটার হ্যাডওয়ার্ড হচ্ছে নাউন। আমরা একদম ফার্স্ট ক্লাসে আপনাদের এটা শিখিয়েছিলাম যে হ্যাডওয়ার্ড যেটা হবে সেটা সেই ফ্রেজ, মানে পুরো ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ, অবজেক্ট হিসেবে বসেছে, বাট এই ফ্রেজটার মধ্যে বিটার শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, আ শব্দটা হচ্ছে একটা ডিটারমিনার। এই আ শব্দটাও কিন্তু এক ধরনের অ্যাজেক্টিভ, ডিটারমিনার, যেটাকে অ্যাজেক্টিভ বলি আমরা। সো আ বিটার লাভ পুরোটা হচ্ছে ফ্রেজ, নাউন, এটা অবজেক্ট গ্রহণ করছে, এটা একটা অবজেক্ট, এই আর কি। তাহলে আমরা কগনেট অবজেক্টের ব্যাপারেও আশা করি বুঝে গেছি। ওকে, একজন প্রশ্ন করেছেন রিটেইনড অবজেক্ট কি শুধু পেসিভে থাকবে? হ্যাঁ, যখন আপনি পেসিভ করতে যান তখনই রিটেইনড অবজেক্ট হয়, পেসিভ না করলে তো আর রিটেইনড হবে না, ঠিক আছে? রিটেইনড অবজেক্ট যখন আপনি পেসিভ করবেন তখনই সেটা হবে। পেসিভ করতে হবে, পেসিভ করলে যেটা থেকে যাবে, পেসিভ করলে যেটা থেকে যাবে সেটাকেই আমরা রিটেইনড বলি। রিটেইনড মানেই কিন্তু থেকে যাওয়া, রিটেইনড, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে না, আমি আরেকটু ক্লিয়ার করে দেই। যেমন বলছিলাম যে আই গ্যাপ আ পেন, আই গ্যাপ ইউ আ পেন। এক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো আপনি চাইলে প্রথমত আপনি কি করতে পারেন, ইউকে এনে আপনি ইউকে অবজেক্ট ধরে আপনি কি করতে পারেন, ইউকে অবজেক্ট ধরে আপনি আপনার পেসিভ করতে পারেন। আপনি ইউকে অবজেক্ট ধরে যদি পেসিভ করেন তাহলে ইউ ওয়ার গিভেন আ পেন, তাহলে এখানে দেখুন আ পেন শব্দটাকে এখানে হুবহু অপরিবর্তনীয় রয়ে গেছে, যে কারণে এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। আবার চাইলে যে না আমি কি করব, এবার আমি আ পেনকে অবজেক্ট বানাবো, সেই ক্ষেত্রে আপনি আ পেনকে এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে কী করবেন, আ পেন ওয়াজ গিভেন মি, আ পেন ওয়াজ গিভেন মি। এক্ষেত্রে অনেকে এটাকে কি করে, একটা টু অ্যাড করে দেয়। আপনি অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন, সমস্যা নাই। কারণ কি, কারণ এই সেন্টেন্সে আপনার টু
আপনি যদি মনে করেন যে আপনার সেন্টেন্সটা এটা ছিল, তাহলে এই ক্ষেত্রে টু এর কোনো ব্যবহার করার দরকার নেই, টু এর এখানে দরকার নেই, ঠিক আছে? মানে টু ব্যাপারটা এই ক্ষেত্রে এখানে অপশনাল, ঠিক আছে? কারণ কি আপনি একটা সেন্টেন্স টু দিয়েও লিখতে পারেন, আবার কি টু ছাড়াও লিখতে পারেন। এটা জাস্ট আপনি জাস্ট সিরিয়ালটা যদি এখান থেকে এখানে চেঞ্জ করেন তাহলেই তো টু এর দরকার পড়ে নাকি। আই গ্যাভ আ পেন টু ইউ, এক্ষেত্রে টু বা অতিরিক্ত যে প্রেপোজিশনটা আছে সেটা আপনার ইচ্ছা, আপনি এখানে দিতেও পারেন, দিলে বুঝতে হবে যে এখানে হ্যাঁ এখানে টুটা ছিল, আর না দিলে বুঝতে হবে যে কি টুটা ছিল না, এই আর কি। দিতেও পারেন নাও দিতে পারেন। আ পেন ওয়াজ গিভেন মি বাই ইউ, নাকি বাই মি। আ পেন ওয়াজ গিভেন ইউ, এটা তো আমি অবজেক্ট ইউ ধরেছি, তার মানে এখানে ইউ ধরেন। গিভেন টু ইউ ধরতে পারেন অথবা গিভেন টু ইউ, একই কথা। আ পেন ওয়াজ গিভেন টু ইউ বাই মি, বাই আই যেহেতু সাবজেক্ট ছিল তার মানে এটা হবে মি। দেখুন আপনি যখন কোনো পেসিভ সেন্টেন্স দেখেন তখন কিন্তু আপনি পেসিভ থেকে বলতে পারেন না যে সেন্টেন্সটা এই স্টাইলে ছিল কি না। সেন্টেন্সটা তো এই স্টাইলেও থাকতে পারতো, এই স্টাইল যেটাকে আমরা বলি আই গ্যাভ আ পেন টু ইউ, আই গ্যাভ আ পেন টু ইউ, এইভাবেও থাকতে পারতো। এটা হচ্ছে কি প্রথমেই ডিরেক্ট পরে ইনডিরেক্ট, আর এটা কি প্রথমেই ইনডিরেক্ট পরে ডিরেক্ট, এইভাবে থাকতে পারতো। তো আপনি কিন্তু পেসিভ সেন্টেন্স আপনি পত্রিকা পড়লে কিংবা কোনো একটা প্যাসেজে যখন এই সেন্টেন্সটা দেখবেন তখন শুধু পেসিভটাই দেখবেন। সো আপনি কিন্তু তখন বুঝবেন না যে এটা এখান থেকে এসেছে নাকি এখান থেকে এসেছে। এই কারণে আপনি একটু এখানে দিলেও হবে না দিলেও হবে, ব্যাপারটা বুঝছেন? ওকে, এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা যে ক্লাসগুলো করেছি খুবই সহজ ক্লাস ছিল। আমরা আজকে ক্লাস করেছি একের এল এবং একের এম, ঠিক আছে? দুটি ক্লাস আমরা অলরেডি করেছি। বিস্তারিত বাকি সব কিছু পিডিএফে দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করে পড়বেন, আরও ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আরও ক্লিয়ার কনসেপ্ট হবে, কনসেপ্ট আরও ক্লিয়ার করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।